আমরা কমপ্লেক্স কার্বের জন্য যেরকম বলে থাকি যে কেউ যদি সাদা ভাত না খেয়ে সে যদি ব্রাউন রাইস খায় বা কুইনোয়া খায়, ওটমিলস খায়, বার্লি বার্লি যদি খায়, এই ধরনের প্র্যাকটিস গুলো যদি কন্টিনিউ করতে পারে। কেউ যদি ইনঅ্যাক্টিভ থাকে, সেটা মানে কার্বোহাইড্রেট যে কোনো খাবার যাই খাক না কেন, তাদের কিন্তু শরীরে ওই জিনিসটা মানে ওভাবে বার্ন হচ্ছে না তারা। এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাট দ্য সেম টাইম মানে পোর্শনটা লিমিট করা তাদের জন্য খুবই জরুরি। আমাদের কমিউনিটিতে কার্বোহাইড্রেট যেরকম ম্যানেজ করা একটি চ্যালেঞ্জ ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক পেশেন্টদের জন্য, একই সাথে কিন্তু পোর্শন কন্ট্রোল একটি ইস্যু। আপনি বলছিলেন টাইম সেন্সিটিভিটির কথা, যে আমরা যদি মিলের যে টাইম এটা একটু ম্যানেজ করি, আমরা যদি ডিনারটা আর্লি করে ফেলি সন্ধ্যা 7টার ভেতরে, রাত 10টা 11টা 12টার সময় না খেয়ে, সেটা আসলে খুবই জরুরি। তো আমি এখনো আমরা খুব কমনলি আরো কিছু যে সাজেশন গুলো দিয়ে থাকি, যে রাতে ঘুমাতে যাবার 5 ঘন্টা আগে যদি ডিনার করা পসিবল হয়, তাহলে ইন বিটুইন যে সময়টা থাকে মেটাবলিজমটাও হেল্পফুল হয়। আপনি বলছিলেন যে পেশেন্ট তাহলে হাঁটতে যাবার জন্য একটি সময় ম্যানেজ করতে পারে। এ ধরনের অনেক ইস্যু। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা আপনি বলছিলেন যে আমরা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারি, তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট অনেকেই জানতে চান যে আমি তাহলে সেটা কি খেতে পারি, কোনটা আমার জন্য ভালো। তো আমি জানি যে আমাদের কমিউনিটিতে হয়তো বা ওটমিল খাবার খুব বেশি একটি প্রচলন নেই, কিন্তু এটা কিন্তু আসলে অনেক হেলদি। অনেকে একই সাথে জানতে চান যে আমি কি ধরনের ফল খেতে পারি, কলা, আপেল এগুলোকে আমি খেতে পারি নাকি আমি আম খেতে পারি। তো আমি জানি এটা খুব ডিটেলস, তারপরেও আমি জানতে চাচ্ছি, কারণ হচ্ছে যে আসলে পেশেন্টরা এক্স্যাক্টলি এই প্রশ্নগুলোই করেন, খুব স্পেসিফিক ছোট ছোট জিনিসগুলো। তো আপনি যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কিছু সাজেশন একটু শেয়ার করেন। ছোট্ট দুটো উদাহরণ হচ্ছে, যেমন কেউ যদি ওটমিল খাচ্ছে আর কেউ এক পিস ব্রেড খাচ্ছে, ঠিক না? ওটমিল কিন্তু কম্পারেটিভ তার সুগারটা কম বাড়াবে, ব্রেডটা কিন্তু বেশি বাড়াবে। অথবা ভাত যদি খাই, যেটা হোয়াইট রাইস যেটা যদি বেশি, একটা সিম্পল এক্সাম্পল যেটা ভাত বা রুটির ক্ষেত্রে প্রযোজ্য। আবার ফ্রুটস এর ক্ষেত্রে যেমন কলা কিন্তু এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। একটা সেম অ্যামাউন্টে যদি কেউ একটা কলা খায়, তবে বলবে আমার তারপর সুগার বাড়বে না, যে তা না, বাড়বে। কিন্তু সেম অ্যামাউন্ট যদি কেউ একটা আম খাচ্ছে, তাহলে সুগারটা বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে ছোট দুইটা স্মল এক্সাম্পল, মানে যে মানে ফ্রুটস যদি, আমি আগে যেটা বলেছি, ম্যাক্সিমাম বেরি গুলো বেশ সেফ ডায়াবেটিক পেশেন্টের জন্য। সেটা স্ট্রবেরি হোক, ব্লুবেরি হোক, রাসবেরি হোক, ব্ল্যাকবেরি হোক, এগুলো কারণ এগুলো ইজিলি খেলে বোঝা যাচ্ছে যে না, এগুলো অতটা মিষ্টি না, আমাদের আমের মতো অত মিষ্টি না, বা আনারসের মতো অত মিষ্টি না। এটা একটা ইজি ওয়ে। আর আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররা তাদের হেল্প করতে পারে অ্যাটলিস্ট এইসব ইনফরমেশন দিয়ে, যে আজকাল কিন্তু এই সিডিসি ওয়েবসাইট বলেন বা ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামে, এগুলো কিন্তু সব বেশ কিছু লিস্ট করা থাকে যে তারা কি কি মানে খাবার ডায়াবেটিস পেশেন্টের জন্য বেটার হয়। তবে এই যে আরেকটা চেঞ্জ আমি যে আগে যেটা বলেছি, যে মানে শেষে হোয়াইট রাইস যদি ব্রাউন রাইস পিক করে, সেম অ্যামাউন্ট ব্রাউন রাইসে কিছুটা হলে সুগারটা মানে বেশি বাড়াবে না। কারণ তাদের সবার একটা জিনিস মাথায় রাখা উচিত, যে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে বাবা মা ভাই বোন যদি প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস থেকে থাকে, তারা কিন্তু ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না। কিন্তু যখনই হেলথি লাইফস্টাইল যদি আসে, যেমন আপনি যেমন অনেকে বলে আমি মানে কত কাপ ভাত খেতে পারবো, মেজারিং কাপ যেটা আমরা বলি যেটা, কিন্তু এগুলো ডিপেন্ড করে এক একজন লাইফস্টাইল। কেউ যদি বেশ অ্যাক্টিভ হয়, তার কিন্তু একটু বেশি কার্বোহাইড্রেট কনজাম্পশন করলেও আমরা যেগুলো মানে লেম্যান টার্মগুলো আপনার সুগারটা বার্ন হয়ে যাবে, ঠিক না? কিন্তু কেউ যদি ইনঅ্যাক্টিভ থাকে, সেটা মানে কার্বোহাইড্রেট যে কোনো খাবার যাই খাক না কেন, তাদের কিন্তু শরীরে ওই জিনিসটা মানে ওভাবে বার্ন হচ্ছে না তারা। এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাট দ্য সেম টাইম মানে পোর্শনটা লিমিট করা তাদের জন্য খুবই জরুরি। আর যেমন আমি আগে যেটা বলেছি, রিপিট করতেছি, যেমন সুগারি ড্রিঙ্কস বলেন, মিষ্টি জাতীয় খাবার দাবার, এটা বেশ কমন। মানে মানে ও খাবারের পরে মিষ্টি জাতীয় খাবার খেতে হবে, কিন্তু কেউ যদি খাবার দাবার যাই করবে, কিন্তু ইভেন ডিনার পর যদি সিম্পলি হাঁটাচলা করতে পারে, এটা খুবই ভালো, যদি বেশি টিভি দেখার চেয়ে বা সরাসরি বেরিয়ে যাওয়ার চেয়ে। আমরা আমরা জি আমরা কমপ্লেক্স কার্বের জন্য যেরকম বলে থাকি, যে কেউ যদি সাদা ভাত না খেয়ে সে যদি ব্রাউন রাইস খায় বা কুইনোয়া খায়, ওটমিলস খায়, বার্লি বার্লি যদি খায়,
এই ধরনের প্র্যাকটিস গুলো যদি কন্টিনিউ করতে পারে এবং যেরকম এখন আরো বলা হয় যে মিষ্টি আলু খাবার কথা, আহ, তারপরে কর্ন, গ্রিন বিনস, এগুলো খুবই ভালো। ফ্রুটস যত একটা পোর্শন যেটা কম মিষ্টি, এই ধরনের ফলগুলো আপনি যেরকম বললেন যে কোনো ধরনের বেরিজ, আপেল, কলা, এ ধরনের খাবারগুলো এবং পোর্শনটা মেনটেন করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমাদের কমিউনিটিতে দেখা যায় যে আমরা একদমই সিলেক্টিভ না সুগার, কার্ব এগুলো অ্যাভয়েড করবার ক্ষেত্রে হোল গ্রেইন যেটা আমরা বলি যে কেউ যদি ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, ব্রাউন জিনিসটা যদি চুজ করেন, হোল গ্রেইন এখানে লেখাই থাকে আসলে সবকিছুর গায়ে, তো সেটা অনেক বেশি তাকে হেল্প করে। কারণ তাহলে ব্লাডে যে সুগার, অ্যাডেড সুগার, বিভিন্ন সোর্স থেকে অ্যাডেড সুগারটা আসা, সেটা অনেকটাই সে প্রিভেন্ট করতে পারবেন। এবং পোর্শন কন্ট্রোল ইম্পর্টেন্ট এবং টাইম সেন্সিটিভ, টাইমিং মেনটেন করাটা ইম্পর্টেন্ট। একই সাথে আমরা বারবার বলছি যে হাঁটা চলা এক্সারসাইজ প্রতিদিন হাফ অ্যান আওয়ার যদি সে হাঁটতে পারেন। কিন্তু আমাদের কমিউনিটিতে সবকিছুর উপরে ছাড়িয়ে যেটা যায় আমি দেখি, বিশেষ করে ডায়াবেটিস এর জন্য আমরা বলি 45 বছর বা বেশি যাদের বয়স সবারই ডায়াবেটিস হওয়ার ভয় থাকে। আর যাদের আগে থেকে রিস্ক ফ্যাক্টর আছে বা ডায়াবেটিস এর কোনো একটা পজিটিভ এসেছে, ডায়াবেটিস হয়ে গিয়েছে অথবা প্রি ডায়াবেটিস, তাদের কথাটা আলাদাই। কিন্তু সবার যেটা কথা আমি শুনি যে আমার জীবনে আমি খুব স্ট্রেসে থাকি। তো এই স্ট্রেস ম্যানেজমেন্ট আসলে এত ইম্পর্ট্যান্ট এবং আমাদেরকে আসলে এটা প্র্যাকটিস করতে হবে যে কি করে আমরা আননেসেসারি স্ট্রেস করাটাকে প্রতিহত করতে পারি। কারণ স্ট্রেস কিন্তু আসলে একটা বয়সের পরে এটা কিন্তু আসলে আমাদেরকে ভীষণভাবে এফেক্ট করে, আমাদের বডিকে, আমাদের পুরো বডির সিস্টেম গুলোকে ভীষণভাবে এফেক্ট করে এবং এটার আউটকাম কিন্তু আসলে খুবই খারাপ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।